সকলকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে নিলাম এঁচোড়ের তরকারি। এঁচোড় সবজিটা এখন সহজেই বাজারে পাওয়া যাচ্ছে। এই সবজিটা দিয়ে সহজেই অনেক নিরামিষ এবং আমিষ পদও বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আজকে এঁচোড়ের একটা নিরামিষ পদের রেসিপি করে ফেলি। এঁচোড় খেতে খুবই সুস্বাদু লাগে। রান্নাটা বানাতে একটু সময় লাগে, তবে তাও বলবো তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সময় যেখানে লাগে সেটা হচ্ছে এঁচোড়টাকে কাটতে। সময়ের থেকে বড় কথা, এঁচোড়টা কাটতে অনেকেরই একটু বিরক্তি লাগে, আর সেটা লাগাটাই স্বাভাবিক। কারণ এঁচোড়টা একটু শক্ত হয়, চট করে কেটে নেওয়া যায় না। আর এঁচোড় কাটার সময় এঁচোড়ের যদি কষ লেগে যায় হাতে, তাহলে হাতটা পুরো কালো হয়ে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই। এঁচোড় কাটার আগে ঠিক আমার মতন করে 2 হাতে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেবেন। তারপর এঁচোড় ছাড়ানো থেকে এঁচোড় কাটা অবধি পুরোটাই করতে পারবেন। আর হাতে কষটা লাগলে সহজেই উঠে যাবে, আর কোনো অসুবিধাও হবে না। তবে আরেকটি পদ্ধতিতেও আপনারা কেটে নিতে পারেন, সেটা হলো হাতে গ্লাভস পরে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। এঁচোড়টাকে কেটে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নেওয়া হবে। ঠিক দেখে নেবেন এঁচোড়টাকে যেন বেশি ছোটও না করা হয়, আবার বেশি বড়ও যেন না রাখা হয়। প্রত্যেকটি রান্নার একটি আলাদা মাপ থাকে প্রত্যেকটি সবজির, তাই ঠিক ওই মাপেই কাটলে সেই রান্নার টেস্টটা আরো সুস্বাদু হয়ে ওঠে। এঁচোড়টা ঠিক এরকম ভাবে কাটা হয়ে গেলে এঁচোড়টাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। একটি দারুণ স্বাদের পাশাপাশি এঁচোড়ের অনেক গুণও আছে। এঁচোড়ে আছে ভিটামিন এ, ভিটামিন সি, যাতে দৃষ্টিশক্তি ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এঁচোড়ের এই রান্নাটা করার জন্য আমার অল্প একটু চালমগজের দরকার ছিল, তাই আমি এখানে 2 বড় চামচ চালমগজ নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 2 বড় চামচের মাপে কাজু বাদাম, সেটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছি। এই রান্নার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আলু। আমি এখানে আলুটাকে ছুলে ঠিক এরকম ছোট শেপের কেটে নিয়েছি। এবার আমি আলুটাকে অল্প একটু জলে ভিজিয়ে রেখেছি। আর লাগবে আমার টমেটো। টমেটোটাও দেখুন এরকম ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি আদা বাটা। এখানে আমি আদাটা ছুলে অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার প্রেসার কুকারে কেটে ধুয়ে রাখা এঁচোড়টাকে দিয়ে দেব। এখানে পুরো এঁচোড়টা দেওয়ার পরে আমি 1 কাপের মতন জল দিয়ে দেব সেদ্ধ করে নেওয়ার জন্য। প্রেসার কুকারে বেশিক্ষণ লাগে না, 2টো সিটিতেই এঁচোড় সেদ্ধ হয়ে যায়। আমি এখানে সেদ্ধ করার জন্য অল্প একটু কাঁচা সর্ষের তেলও ব্যবহার করব। কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে বাসনে এঁচোড়ের যে কষটা থাকে সেটা লেগে থাকে না। এবার সেদ্ধ করার জন্য জলটা দেওয়া হয়ে গেলে 1 বড় চামচ নুন দিয়ে দেব। তারপর দেব 1 বড় চামচ সর্ষের তেল। তারপর দেব 1 ছোট চামচ হলুদ গুঁড়ো। তারপরে প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে প্রেসার কুকারের 2টো সিটি দেওয়া অবধি সেদ্ধ করে নেব। খেয়াল রাখবেন গ্যাসে আঁচটা কিন্তু জোরেই থাকবে। যতক্ষণ এখানে প্রেসার কুকারে সেদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি একটা মিক্সিং বাটিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য ভিজিয়ে রাখা কাজু বাদামটাকে দিয়ে দেব। তারপর ভিজিয়ে রাখা চালমগজের জলটাকে ঝরিয়ে আমি চালমগজটাও এখানে দিয়ে দেব। সাধারণত চালমগজ আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, আর এটি খুব সহজেই বাজারে পাওয়া যায়। তারপর আমি কেটে ভিজিয়ে রাখা টমেটোগুলোকেও দিয়ে দেব। এই 3টে উপাদান দিয়ে মিক্সিতে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এখানে আমাকে আলাদা করে আর জল দিতে হয়নি। পেস্টটা কিন্তু একদম বেশি পাতলাও হবে না, একদম বেশি গাঢ়ও হবে না। দেখুন মিক্সিতে কিন্তু পেস্টটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক যেরকম আমি বলছিলাম, বেশি গাঢ়ও নয়, বেশি পাতলাও নয়। অন্যদিকে প্রেসারে সিটিও পড়ে গেছে। আমি চটপট বাকি কিছু উপাদানগুলো জোগাড় করে নিলাম। আমি এখানে নিয়েছি সাদা জিরে, এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার প্রেসার কুকারটাকে একটু ঠান্ডা করে দমটাকে বার করে আমি প্রেসারের ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটি আলাদা পাত্রে এঁচোড়ের থেকে এঁচোড়ের জলটাকে ঝরিয়ে নিলাম। এঁচোড়ের থেকে জলটা ঝরানো হয়ে গেলে আমি একটি আলাদা পাত্রে জল ঝরানো 2 ছোট চামচ টক দই নেব, 1 ছোট চামচ ধনের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো, আর একদম সামান্য জল দিয়ে ভালো করে সব উপাদানগুলোকে মিশিয়ে নেব। এই মিশ্রণটা বেশি গাঢ় রাখবো না, অল্প একটু পাতলা রাখবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে কিছুক্ষণ গরম হতে রেখে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে কিছুক্ষণ গরম হতে রেখে দেব। তেলটা বেশি গরম হয়ে গেলে আঁচটাকে আস্তে করে কেটে রাখা আলুটাকে তেলে দিয়ে দেব। আলুটা পুরো দেওয়া হয়ে গেলে 1 ছোট চামচ নুন দিয়ে দেব। তারপর তেলে কিছুক্ষণ ভেজে নেব। তেলে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে তারপরে 1 ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আরো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ একটা হালকা লাল রং চলে আসছে। একটু খেয়াল রাখবেন যাতে বেশি কড়া লাল ভাজা না হয়ে যায়।
আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আলু ভাজা রেডি। তারপরে তেল ছড়িয়ে একটি আলাদা পাত্রে তুলে রাখবো। এবার ওই একই তেলে এক ছোট চামচ ঘি দিয়ে দেব, তারপর এক ছোট চামচ সাদা জিরে দিয়ে দেব, তারপরে একটা তেজপাতা চিড়ে দিয়ে দেব, আর 3-4টে এলাচ আর দারচিনি অল্প একটু থেতো করে তারপরে তেলে দিয়ে দেব। তেলে এই মশলাগুলো একটু হালকা হাতে ভেজে নিয়ে জল ঝরিয়ে রাখা সেদ্ধ এঁচড়গুলোকে একে একে দিয়ে দেব। তারপরে এঁচড়ের সাথে মশলাগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিটের মতন মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না হতে দেব। তারপর বানিয়ে রাখা দই আর মশলার পেস্টটাকে এখানে দিয়ে দেব। এবার এঁচড়ের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নেব। আমরা রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব, আর দেব এক ছোট চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলু আর এঁচড়টাকে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি চালমগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দেব। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এবং এঁচড় আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ওই ধরুন 1 মিনিটের মতন একটু উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। এটার জন্য কি করলাম, মশলার বাটিটাতেই অল্প একটু জল দিয়ে যে মশলাটা লেগেছিল ওটাই ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু মিশিয়ে নিয়ে এক ছোট চামচ নুন দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। তারপর নামানোর আগে এক ছোট চামচ চিনি দিলেই ব্যাস রেডি এঁচড়ের তরকারি। খুবই সুস্বাদু একটি নিরামিষ রান্না, আর খুবই কম মশলা দিয়ে কি সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। এই নিরামিষ তরকারিটা গরম ভাত দিয়ে খাওয়া যায়, আবার গরম রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আপনারা আমার এই রেসিপিগুলো বানিয়ে থাকলে তার ফটো তুলেও শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্টে। আমার আপনাদের রান্নার অভিজ্ঞতাগুলো জেনে খুবই ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। বেল বাটনটা ক্লিক করলে আপনি সহজেই আমার রেসিপি আপলোডের নোটিফিকেশনটা পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।